নির্বাচন হলে দেশবাসী আরো শক্তিশালী হবে, মির্জা ফখরুলের মন্তব্য। সংশোধিত পাঠ্যপুস্তক আর করারোপ নিয়ে রিজভির সমালোচনা। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ দেওয়ার ব্যাপারে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা। রিজার্ভ নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ গভর্নরের। প্যানিক ছোঁয়ার কিছু নয়, বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবে এবং ইনভেস্টমেন্ট আসবে। শতাধিক পণ্যের উপর ভ্যাট শুল্ক বাড়ানোর প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটির প্রতিবাদ। 15 জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চায় দলটি। চোরতন্ত্র তৈরি করেছিলেন শেখ হাসিনা, মন্তব্য প্রেস সচিবের। বিদেশে টাকা পাচারকারীরা এখনো প্রপাগান্ডা ছড়াচ্ছে। শুভেচ্ছা, যমুনা নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। নির্বাচন হলে দেশের জনগণ আরো শক্তিশালী হবে, তাই রাজনৈতিক দলগুলো নির্বাচন চাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কোনো হঠকারী সিদ্ধান্ত না নিতে সকলের প্রতি আহ্বানও তিনি জানিয়েছেন। সকালে এবি পার্টির সম্মেলনে মির্জা ফখরুল কথা বলেছেন। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হঠাৎ করে 100 পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেন। সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম সম্মেলন। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। গণতান্ত্রিক পদ্ধতিতে সম্মেলন সফল করায় এবি পার্টিকে শুভেচ্ছা জানান তারা। সম্মেলনে বিএনপি মহাসচিব যাদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। নির্ভয়ে কথা বলতে পারার ঘটনাই গত 5 মাসের সেরা অর্জন বলেও উল্লেখ করেন তিনি। ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যেন সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি, সেই বিষয়টা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো নয়, রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, একটা ভাসমান পরিস্থিতি আছে। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে সকলকে ধৈর্য ধরার আহ্বানও জানান মির্জা ফখরুল। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝানোর চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনের অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরো বাড়বে। সম্মেলনে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে উঠে আসে সরকারের কর বা ভ্যাট বৃদ্ধির বিষয়টি। হঠাৎ করেই ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসিবির ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে। বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে, তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস, যেটা জীবন, সেই জীবন বোঝে না। সব কিছু এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা পুরনো ধারাবাহিকতায় আছি, আবার ওই সমস্ত কিছু দায় ওই সাধারণ মানুষের ঘরে চাপবে। জাতীয় ঐক্য নষ্ট হলে পুরো দেশ সংকটে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। বাংলাদেশে 71-এর যে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে যে সংবিধান ভুলণ্ঠিত করেছিল, নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, 90-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে, 24-এর রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই মানুষকে উপহার দিতে হবে। 15 বছর ধরে দেশের মানুষের উপর যারা নির্যাতন করছে দ্রুতই তাদের বিচার নিশ্চিতের দাবি জানান বিভিন্ন দলের নেতারা। আমাদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ভুল তথ্যে পাঠ্য বই সংশোধন করায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের বয়ানই লিপিবদ্ধ হয়েছে সংশোধিত পাঠ্য বইতে। এছাড়া শতাধিক পণ্যের উপরে কর আরোপের ঘটনা সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য করে রিজভী বলেছেন, এ ঘটনায় ইউনূস সরকারের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি করবে।
পাঠ্য বইয়ে প্রায় ১.৫ দশক ধরে ছিল শুধুই আওয়ামী লীগের বন্দনা। অন্তর্বর্তী সরকার দলীয় গুণগান বাদ দেওয়ার উদ্যোগ নেয়। তবে পরিমার্জিত পাঠ্য বইয়ে আওয়ামী লীগকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বিএনপি জন্ম সামরিক শাসন আমলে বলে উল্লেখ করা হয়। এ নিয়ে চলছে সমালোচনা। এই ঘটনা পতিত স্বৈরাচার সরকারের দোষদের কাজ বলে মনে করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, সেনা ছাউনিতে নয়, নির্বাচিত রাষ্ট্রপতি হয়ে রমনা রেস্তোরাঁয় বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। বিএনপির বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র চলছে। বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয়, সেনাবাহিনীর প্রধান হিসাবে নয়, বরং ঢাকার রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি ছিলেন নির্বাচিত প্রেসিডেন্ট। হাসিনার চিন্তার প্রতিফলন এখন যে বইগুলিতে আছে সেটা অতি দ্রুত সংশোধিত হোক। তারা পাঠ্যপুস্তক সংশোধনের মধ্যে ছিলেন, তাদেরকে আপনারা জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। শেখ মুজিবের বাকশালী শাসনের কথা বইতে না রাখায় সমালোচনা করেন রিজভী আহমেদ। গঠন করেছিলেন একদলীয় বাকশাল। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, শতাধিক পণ্যের উপর কর আরোপে সীমিত আয়ের মানুষ আরও চাপে পড়বে। পট পরিবর্তনের পর ব্যবসা বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। এখনও লোকসান কাটিয়ে উঠতে পারেনি ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত আত্মঘাতীমূলক। বাজেটের আগেই এসব পণ্য সেবার মান দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। জুলাই অভ্যুত্থানের ফসল যাতে নষ্ট না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকারও আহ্বান জানান রিজভী আহমেদ। এই আকাঙ্ক্ষাকে ধারণ করে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দেয়া হবে, এ ব্যাপারে আশাবাদী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর রোডম্যাপ ঘোষিত হলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলেই তিনি মনে করছেন। জানিয়েছেন, বড় রাজনৈতিক দলগুলোর বিভাজন শুধু দেশে নয়, বিদেশেও প্রবল। এর ফলে দেশের ভাবমূর্তি নষ্ট হয় বলে উপদেষ্টা মন্তব্য করেন। আর এই বিভক্তি দূর করতে না পারলে বিদেশেও রাজনৈতিকভাবে বাংলাদেশিরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, বলেন কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। এখনো আগামী 4 মাসের রিজার্ভ আছে জানিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। ব্র্যান্ডিং বাংলাদেশ নিয়ে সেমিনার আয়োজক সেন্টার ফর এনআরবি। সেখানে অংশ নেন বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। এই স্লোগানটাকে বুকে ধারণ করে আমরা আরো 1 বছর 2000। এ সময় দেশের সফলতা বা ব্যর্থতায় প্রবাসীরাও সমান আনন্দ বা কষ্ট পান বলে উল্লেখ করেন তারা। আপনাদের বুকে আঘাত লাগার সাথে সাথেই আপনাদের সন্তানদের বিদেশে প্রবাসী বাংলাদেশিদের বুকেও আঘাত লাগে। আলোচনায় উঠে আসে গেল আওয়ামী লীগ সরকারের সময় টাকা পাচারের প্রসঙ্গ। বিপুল পরিমাণ সেসব অর্থ ফেরাতে প্রবাসীদের সহায়তা চান বাংলাদেশ ব্যাংক গভর্নর। জানান, গেল 4-5 মাসে রেমিটেন্স এসেছে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই 6 মাসে আমরা ডিসপাইট জুলাই আগস্টের ঘটনা প্রবাহ বাদ দিয়েও আমাদের রেমিটেন্স নেট বৃদ্ধি হয়েছে $3 বিলিয়ন, যেটা একটা বড় একটা অবদান রেখেছে। আমাদের এক্সপোর্ট বেড়েছে প্রায় $2.5 বিলিয়ন। $5.5 বিলিয়ন কিন্তু আমাদের অনেক কাজে লেগেছে। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। বিদেশে থাকা বাংলাদেশিদের সফলতার গল্প অনেক, তবে এর বাইরে বিদেশ বিভূয়ে রাজনৈতিক বিভাজন নিয়ে আক্ষেপ আছে অনেকের। সরকারের নীতি নির্ধারকরাও বড় দলগুলোর ব্যানারে প্রবাসীদের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী যখন আসেন তখন সে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে বরণ করা হয়। এক পক্ষ সেখানে ইটপাটকেল দিয়ে দাঁড়িয়ে থাকে না। আমাদের কিন্তু এই কালচারটা থেকে বেরিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের দেশের সম্মানের জন্য খুবই ক্ষতিকর। কাজেই আমি আশা করব বিদেশে আমরা সবাই বাঙালি হিসাবে আমাদেরকে পরিচয় দেব। আমরা কোনো দল বা ব্যক্তি বা পরিবারের জন্য লবি করব না, বাংলাদেশের জন্য লবি করব। 2-3টে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে। তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, জাতীয় পার্টি ও ক্ষেত্র বিশেষে তাদের সমস্ত বিশ্বের শাখা আছে এবং তারা এই বাংলাদেশের এখানে রাজনীতিতে যেমন এই 2 দল বা 3 দল প্রচণ্ড শত্রু ভাবাপন্ন, একই রকম শত্রু ভাবাপন্ন আমাদের এক্সপেক্টেড যারা আছেন তাদের যে দল, এই দলের যে ব্রাঞ্চগুলি আছে সেগুলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর ভারতীয় মিডিয়া ও দেশটির প্রবাসীরা বাংলাদেশ নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের মিডিয়ার যে রোল এবং যে অ্যাকসেপ্টেবিলিটি আছে সেটা আমরা জানি, যে তাদের যে রিচ আছে সেটা আমরা জানি, এবং তাদের যে বক্তব্য সেগুলোকে কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে।
উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিদেশি বিনিয়োগ স্বাভাবিকভাবেই একটু ধীরগতির, তবে নির্বাচনের ঘোষণা আসলেই তাতে গতি আসবে বলে বিশ্বাস করেন তিনি। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবেন এবং ইনভেস্টমেন্ট আসবে। বিভেদ ভুলে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে বলে প্রত্যাশা করেন প্রবাসী বাংলাদেশিরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 15 জানুয়ারির মধ্যেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকার তারিখ দিয়েও ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করছে বলে অভিযোগ নেতাদের। শতাধিক পণ্যের উপরে ভ্যাট শুল্ক বাড়ানো এবং টিসিবির ট্রাকসেল কর্মসূচি বন্ধের প্রতিবাদ জানায় দলটি। অবিলম্বে এই সিদ্ধান্তগুলো থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। সকালে রাজধানীর ঢাকা উদ্যানের তুরাগ হাউজিংয়ে রিকশা চালকদের সাথে মতবিনিময় করে জাতীয় নাগরিক কমিটি। আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সরকার 15 জানুয়ারি তারিখ দিলেও ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করছে। হুঁশিয়ারি দেন, কোনো রাজনৈতিক দল ছল চাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে সফল হবে না। আমাদের শরীরে এখনো রক্ত আছে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এই যে শ্রমিক শ্রেণী যারা রয়েছেন, ছাত্ররা রয়েছেন, তারা মাঠে থাকবে। আপনাদের ওই কলা কৌশল এবং যে ছল ছাত্রের যে রাজনীতি রয়েছে তাকে আমরা ঐক্যবদ্ধভাবে ঠেকিয়ে দিব। বলেন, মোড়ে মোড়ে চাঁদাবাজি করছে রাজনৈতিক দলগুলো, সেসব বন্ধ করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনার দ্রুত বিচারের দাবি তুলে বলেন, রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে সেই স্পিরিটকে অনুযায়ী সরকারকে যেহেতু ছাত্র জনতা বসিয়েছে, আপনাদেরকে কাজ করতে হবে ওই অনুযায়ী, কোনো হেলাফেলা করা চলবে না। এদিকে শতাধিক পণ্যের উপর ভ্যাট শুল্ক বৃদ্ধি এবং টিসিবি ট্রাক সেল কর্মসূচি বন্ধের প্রতিবাদে বাংলা মোটরে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক কমিটি। এসব সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, IMF এর শর্ত মানতে গিয়ে মানুষের আস্থা হারানো যাবে না। IMF যে শর্ত দিয়েছে সেই শর্তের মধ্যে আপনাদেরকে কেন বাধ্য থাকতে হবে? অন্তর্বর্তীকালীন সরকার, অভ্যন্তরীণ সরকার তাদেরকে অবশ্যই IMF এর সাথে যে চুক্তি আছে সেই চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিতে হবে। একই সাথে সারা দেশে এই কর বাড়ানোর ভিতর দিয়ে মুদ্রাস্ফীতিও বাড়বে, মূল্যস্ফীতিও বাড়বে, যা আমাদের জীবনমানকে দুর্বিষহ করে তুলবে। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়, বিএনপির এই বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেন তিনি। বলেন, তড়িঘড়ি নির্বাচনে যাওয়া ঠিক হবে না। এ সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে ভোট গ্রহণের দাবি তোলেন তিনি। আমরা এই বক্তব্যের সঙ্গে একমত নই। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ যে কাউকে স্বাধীনতা বিরোধী শক্তি বানিয়ে মেরে ফেলা জায়েজ করত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিকদেরকে তাদের স্বাধীনতায় হাত দেওয়া যাবে না। এখন এমন হতে আপনি এখন সুমুখভাগে আছেন, নতুন বাংলাদেশের নির্মাণে আপনি বড় একটা সৈনিক, আপনার অ্যাক্টিভিস্টরাই দেখা গেল যে এমন কিছু করছে যেটা নতুন বাংলাদেশের ড্রিমের সাথে যায় না। তো সাংবাদিকদের অবশ্যই তো তাকে এটা নিয়ে রিপোর্ট করবে। আপনি ওই রিপোর্টটাকে এমব্রেস করার, ওই রিপোর্টটাকে মেনে নেওয়ার মানসিকতা আপনার তুলতে হবে, নাহলে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো না। গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্স ও যান্ত্রিক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা ঘটলে বিআরটির সংশ্লিষ্ট কর্মকর্তাকেই দায়ী করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তো ওই জন্য ওই যে লাইসেন্সিংয়ের যে বর্তমান জটিল ব্যবস্থা সেটা থেকে সরে এসে আমরা ড্রাইভারের প্রশিক্ষণের উপর জোর দেব। ড্রাইভারের দৃষ্টিশক্তি ঠিক আছে কিনা, আই টেস্ট, এটার উপর জোর দেব এবং ড্রাইভার এই যে ডোপ টেস্ট, যে মাদকাসক্ত কিনা, সেটার উপরে আমরা জোর দেব। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের প্রধান অস্ত্র ছিল বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বহির্বিশ্বে পরিচয় করিয়ে দেয়া। বিতর্কিত নানা আইনের মাধ্যমে রাজনৈতিক পার্টিগুলোকে কোণঠাসা করে রেখেছিল দলটি।
সকালে এফটিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে এসব প্রসঙ্গ উঠে আসে। 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতার ভিত নাড়িয়ে তাসের ঘরের মতো পতন ঘটায় আওয়ামী শাসকদের। যুক্তি পাল্টা যুক্তিতে সরগরম পুরো মিলনায়তন। একদল বলছে ক্ষমতার দীর্ঘস্থায়ী বন্দোবস্ত করতে আওয়ামী লীগের প্রধান অস্ত্র ছিল বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র বানানোর অপচেষ্টা। আরেক দল বলছে শুধু জঙ্গিবাদ নয়, আমলাতন্ত্র আইন প্রয়োগকারী সংস্থার বলগাহীন ক্ষমতায়নে বছরের পর বছর উতরে গেছে আওয়ামী লীগ। তারা ভারতকে দেখায় যে জঙ্গি দমনের জন্য আমাদেরকে প্রয়োজন। যখনই আন্দোলন তুঙ্গে ওঠে তখনই জঙ্গিবাদের নাটক সাজানো হয়। মুক্তিযুদ্ধ সপক্ষ বিপক্ষকে বিকৃত করে চেতনা, নির্বাচনী ব্যবস্থাকে পুলিশ প্রশাসন, বিচার বিভাগ গুম খুন হাতিয়ার বানিয়ে শুধুমাত্র জঙ্গি তকমার মতো একটা ছেলে খেলা নাটক দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে ছিল না। মাননীয় স্পিকার, বিতর্ক প্রতিযোগিতায় অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। বলেন হোলি আর্টিজান 21 আগস্টের মতো মামলায় প্রকৃত সাক্ষ্য প্রমাণ ছাড়া কল্পকাহিনীর ভিত্তিতে রায় দিতে বাধ্য করেছে আওয়ামী লীগ। সন্ত্রাসী বিরোধী আইনের মাধ্যমে দীর্ঘ সময় জেলে পুরে রেখেছে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে। অকার্যকর ছিল গণতন্ত্র সংসদ। আমরা পার্লামেন্টকে নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি। আমরা পার্লামেন্টে কোনো ডাইভার্সিটি রাখি নাই, কোনো ইফেক্টিভ বিরোধী দল নাই, ইফেক্টিভ কোনো আর্গুমেন্ট নাই, নতুন কোনো আর্ট নাই। পক্ষ বিপক্ষ থাকবে, লাইভ ডিবেট হবে, মানুষ ডিসাইড করবে। দ্যাট ইজ হোয়াট ইজ দি ক্রাক্স অফ দি ডেমোক্রেসি। এই ডেমোক্রেসিকে ডিস্ট্রয় করে যা হয়েছে তার ফল হিসেবে ফেসিজম ডেভেলপ করেছে। প্রতিযোগিতার সঞ্চালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে কোনো প্রতিবেশী রাষ্ট্র আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে কিনা তা খতিয়ে দেখার সময় এসেছে। আমি আবেদন করতে চাই, বাংলাদেশে কতজন ব্যক্তিকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে, কতজন ব্যক্তিকে আমাদের এই জঙ্গি নামে হত্যা করা হয়েছে, তার জন্য একটা কমিশন গঠন করা হোক এবং এই জঙ্গি নামে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের তালিকা এবং ক্রস ফায়ারে যাদেরকে হত্যা করা হয়েছে তার তালিকা তৈরি করে জনগণের সামনে উন্মোচন করে এই কমিশন আর তাদের বিচারের ব্যবস্থা করবে যারা এই জঙ্গি এবং ক্রস ফায়ারে হত্যার জন্য দায়ী ছিলেন। নতুন বাংলাদেশে গড়তে নতুন প্রজন্মকে মেধা প্রজ্ঞা জ্ঞানে বিশ্বমান অর্জন করার আহ্বান জানান অতিথিরা। প্রতিযোগিতায় বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজের বিতার্কিকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শীত ঋতুকে বরণে শীতকালীন উৎসবের আয়োজন করেছে ভিওয়েজ ইন্টারন্যাশনাল স্কুল। হরেক পিঠাপুলি মুখরোচক খাবারের পসরা বসেছে এই উৎসবে এবং নিজস্ব ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এই আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটি। প্রাচীনকাল থেকেই পিঠাপুলি বাঙালির ঐতিহ্যের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত। হিমহিম কুয়াশা পড়তে আয়োজন করে বানানো হতো পিঠা, কিন্তু কালের বিবর্তন আর নগরায়নের বিকাশে আজ অনেকটাই ম্লান সেই সংস্কৃতি। নতুন প্রজন্মের সাথে ঐতিহ্যের মেলবন্ধন ঘটাতেই প্রতি বছর শীত উৎসবের আয়োজন করে এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল। পাটিসাপটা, চিতই, মালপোয়া ছাড়াও বসেছে হরেক পিঠার পসরা। এর বাইরেও জিভে জল আনা খাবার, হাতে বোনা পোশাক আর নকশি কারুকাজের পণ্য কাটছে দর্শকদের নজর। পিঠা তো বাচ্চারা এখন চেনে না, তো পিঠা উৎসবের একটু পিঠা টিঠা রেডি করলে বাচ্চারা দেখে শিখলো, খেলো, একটু সবাই মজা করলো। অনেকটা এনজয় করি, কারণ আমরা এটা আসলে বছরে একবারই করতে পারি যে আমরা আমাদের নিজেদের বানানো জিনিস বিক্রি করতে পারি। পিঠা আমাদের ঐতিহ্য, এটা ধরে রাখার জন্য আমরা এই উৎসবটা পালন করি। মেহেদি দিতে খুব ভালো লাগে। এমন আয়োজন ভ্রাতৃত্ববোধ বাড়ায়, আরো দৃঢ় করে সম্পর্ক, এমনটাই বলছিলেন মেলায় আগতরা। বছরের শেষে সবাই যেন একটু একসাথে হতে পারে। একে অপরের প্রতি যে সত্যিকার অর্থে শ্রদ্ধাবোধ, স্নেহবোধ, ভ্রাতৃত্ববোধ, এই জিনিসগুলো যে আমাদের হারিয়ে যাওয়ার পথে তলানিতে চলে আসছে, এগুলোকে আমাদের যে সত্যিকার অর্থে সংস্কৃতি, এই সংস্কৃতিকে জিইয়ে রাখার জন্য আমাদের বাচ্চাদের ভিতরে ছড়িয়ে দিয়েছি, যাতে যারা শহরে আছে তারা গ্রামের আবহাওয়া মানটা যারা বুঝতে পারে যে আসলে গ্রামের যে আমাদের এই শীতকালের পিঠা উৎসবটা কি, নতুন ধান আসে, কিভাবে পিঠা বানায়। আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব সবার, সেই চেষ্টাই করছেন তারা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।